সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম তৌফিক হাসান প্রতীক। আমি পড়ালেখা করেছি শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজে। তো আজকে 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বায়োলজি ফার্স্ট পেপার বায়োলজি ফার্স্ট পেপারের একটা খুব বর্তমান সময়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার অণুজীব, সেটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো বর্তমান সময়ে আসলে আমরা যখন এই ভিডিওটি ধারণ করছি তখন সারা বিশ্বেই করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সারা বিশ্বই খুব কঠিন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে আমাদের এই ক্লাসগুলো কিন্তু দীর্ঘদিন হয়তো ইন্টারনেটে থেকে যাবে, কিন্তু একটা সময় হয়তো আসবে যখন অবশ্যই আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো। কিন্তু তারপরেও এই করোনা ভাইরাস এটা আসলে সবসময় একটা খুব বার্নিং একটা ইস্যু হয়ে থেকে যাবে। তো ভাইরাস জিনিসটা আসলে কি, ভাইরাস দিয়ে কিভাবে সংক্রমণ হয় এবং কেন ভাইরাসের বিরুদ্ধে আসলে ওষুধ তৈরি করাটা আসলে খুব কঠিন একটা কাজ, আমরা আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের আজকের এই ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়েও আসলে কথা বলবো। আর এর পাশাপাশি বইয়ের ভাইরাস সম্পর্কিত বইয়ের ভিতরে যে তথ্যগুলি আছে সেগুলি নিয়ে তো আমরা কথা বলবোই। তাহলে চলো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। আমরা জানি যে মাইক্রো অর্গানিজম বা অণুজীব এই চ্যাপ্টারে আসলে 3টা টপিক রয়েছে। একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। তো যেহেতু ভাইরাস জিনিসটা আসলে আমাদের জন্য বর্তমানে খুবই বার্নিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এই জন্য আমাদের আজকের ক্লাসে আমরা আসলে ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়া ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাসে কথা বলবো। তাহলে ভাইরাস জিনিসটা আসলে কি? দেখো, বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে বলতে হয় যে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা, যা বাধ্যতামূলক পরজীবী জৈব কণা, যেটা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ তৈরি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। তাহলে জিনিসটা আসলে কি? আমরা বইয়ের ভাষায় তো আসলে সংজ্ঞা দেখলামই, কিন্তু আমরা আসলে একটু বুঝতে চাই যে আসলে এই সংজ্ঞাটা আসলে কি বলতে চাচ্ছে। তাহলে ফার্স্টেই দেখো, আমাদের এই সংজ্ঞার ভিতরে আসলে আমরা যদি এই সংজ্ঞাটা ভালো করে বুঝি তাহলে ভাইরাসের বৈশিষ্ট্য এবং ভাইরাসের অনেকগুলো মজার ব্যাপার আসলে আমরা জেনে যাব। তাহলে ফার্স্টেই দেখো যে এখানে বলা হয়েছে যে ভাইরাস হলো তোমার নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। তার মানে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে ভাইরাস ওর যে রাসায়নিক গঠন, যদি আমরা গঠনে যদি যাই তাহলে বলতে হয় যে ভাইরাস হলো, নিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে লিখি NA, আর নিউক্লিক অ্যাসিডের সাথে রয়েছে প্রোটিন। তাহলে এই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা পরের যে অংশটা এটা বুঝে ফেলতে পারবো যে ভাইরাস হলো অকোষীয়। তার মানে এই যে দেখো, আমরা গঠনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে গঠনের মধ্যে মাত্র 2টা জিনিস আছে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। তাহলে এই দুইটার মধ্যে আমরা কিন্তু কোনো কোষীয় কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না, কোনো রাইবোজোম দেখতে পাচ্ছি না, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি না, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু ওর কোষের কোনো আসলে কম্পোনেন্ট বা কোনো অঙ্গাণু, কোষের কোনো অঙ্গাণু ওর মধ্যে উপস্থিত নাই, এই জন্য ওকে আমরা বলতেছি যে ও হচ্ছে অকোষীয়। তারপরের ওয়ার্ডটা দেখো যে ও হচ্ছে অতি আণুবীক্ষণিক সত্তা। তাহলে অতি আণুবীক্ষণিক সত্তা মানে হচ্ছে যে ওকে আসলে আমরা নর্মাল মাইক্রোস্কোপেও ওকে আমরা দেখা মানে ভাইরাসকে দেখা সম্ভব হয় না। ভাইরাসকে দেখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে এই জন্য এখানে এই অতি আণুবীক্ষণিক ওয়ার্ডটা এসেছে। এবং পরের কথাটা আসলে খুবই 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 ইন্টারেস্টিং। এটা হচ্ছে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এখন সংজ্ঞার ভিতরেই তুমি দেখতে পাচ্ছ যে ভাইরাসের কোনো কোষের কোনো অঙ্গাণু নাই। তাহলে তার যে জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য যে বৈশিষ্ট্যগুলি প্রয়োজন, জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন বলতে আমরা আসলে বুঝি খাদ্য গ্রহণ, বংশ বিস্তার, বিপাক প্রক্রিয়া। এবং এক কথায় যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলতে হবে যে জীবনের লক্ষণ বলতে আসলে বোঝায় যে একটা কোষ, সেই কোষটা যে জীবিত আছে, মানে সেই কোষটার ভিতরে যে প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এই জিনিসটা আসলে তার ভিতর থাকতে হবে যদি সে জীবিত হইতে হয়। কিন্তু দেখো, ভাইরাস ও যখন আসলে ওর গঠনটা যখন আমরা দেখতেছি তখন আমরা দেখতেছি ওর মধ্যে শুধুমাত্র একটা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন রয়েছে। অর্থাৎ জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য বা কোষের ভিতরে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য যা যা প্রয়োজন তার কোনো কিছুই আসলে ওর মধ্যে উপস্থিত নাই। এই কারণে যেটা হবে সেটা হচ্ছে ও যখন কোনো কোষের বাইরে অবস্থান করবে, ধরো এটা একটা নর্মাল কোষ,
ধরো এটা একটা নর্মাল কোষ, আর কোষের বাইরে এটা ধরো একটা ভাইরাস। তাহলে এই ভাইরাসটা যখন এই কোষের বাইরে অবস্থান করতেছে, ওর মধ্যে জীবনের লক্ষণ প্রকাশ করার কোনো ক্ষমতা আসলে নাই। কিন্তু যখনই এই ভাইরাসটা কোষের ভিতরে প্রবেশ করলো, কোনো একটা কোষের ভিতরে প্রবেশ করলো, তখনই সে হচ্ছে এই কোষের যে সাইটোপ্লাজম রয়েছে, সেই সাইটোপ্লাজমে যে রাইবোজোম বা অন্যান্য উপাদান রয়েছে, সেই উপাদানগুলোকে সে ব্যবহার করে সে তার জীবনের লক্ষণ প্রকাশ করতে পারবে। তাহলে এই জন্যই তাকে বলা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ সে জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য পরজীবী হতে বাধ্য। পরজীবী যদি সে না হয়, অর্থাৎ কোনো কোষের ভিতরে যদি সে না ঢুকে, তাহলে সে কোনো জীবনের লক্ষণই প্রকাশ করতে পারবে না। এবং তুমি যদি এই কথাটা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাদের সংজ্ঞার পরের কথাটা বুঝতে পারলা, যে ভাইরাস হচ্ছে জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ তৈরি করতে পারে, কিন্তু জীবদেহের বাইরে যখন ও থাকবে, তখন ও জাস্ট একটা নিউক্লিক অ্যাসিড আর তার সাথে একটা প্রোটিন, এর বাইরে আর সে কিচ্ছু না। কিন্তু যখনই সে জীবদেহের বা কোনো জীব কোষের ভিতরে ঢুকতে পারবে, তখনই সে আসলে জীবনের লক্ষণ প্রকাশ করতে পারবে। আর ভাইরাস অকোষীয়, এই কথাটা তো আমরা আগেই বলেছি। তাহলে এইখানে প্রত্যেকটা ওয়ার্ডের ডেসক্রিপশন বা প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা আসলে আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই জিনিসটা ভালো মতন বুঝতে পেরেছো। তো এই কনসেপশনটা ক্লিয়ার থাকলে আমাদের পরবর্তী যে ভাইরাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে ভাইরাস সম্পর্কে আমাদের আর কিছু ইনফরমেশন, যেহেতু এটা আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাস, তো এখানে আমাদের কিছু ইনফরমেশন আসলে জেনে রাখা দরকার, যেগুলি এমসিকিউতে আসতে পারে। যে ফার্স্টে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, তিনি হচ্ছে বসন্ত রোগের কথা উল্লেখ করেন এবং তাকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। দিমিত্রি আইভানভস্কি, উনি প্রমাণ করেন যে তামাক পাতার রসকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা পৃথক করেও আলাদা করা যায় না। তাহলে ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার থেকেও ক্ষুদ্র। যেই ফিল্টার দিয়ে ব্যাকটেরিয়াকে ঠেকানো সম্ভব বা ব্যাকটেরিয়াকে আলাদা করা সম্ভব, সেই ফিল্টার দিয়ে ভাইরাসকে আলাদা করা যাবে না, কারণ সে এতই ছোট যে ভাইরাসকে আলাদা করতে হলে, মানে ব্যাকটেরিয়াকে আলাদা করার জন্য যে ফিল্টারের ছিদ্রগুলি রয়েছে, সেই ছিদ্রগুলি দিয়ে ভাইরাস আসলে পাস করে যেতে পারে বা ওইটার ভিতর দিয়ে অন্য পাশে চলে যেতে পারে, এই জন্য আলাদা করা যায় না। আর স্ট্যানলি, স্ট্যানলি, ওনাকে ভাইরোলজির জনক বলা হয়। আর প্রথম আবিষ্কৃত ভাইরাস টিএমভি। আর হচ্ছে স্ট্যানলি, উনি 1946 সালে নোবেল পান, এবং গেল উনি হচ্ছে এইচআইভি ভাইরাস এটা আবিষ্কার করেন। তাহলে এই তথ্যগুলো তোমরা আসলে অ্যাডমিশন টেস্টের জন্য মনে রাখবে। এটা তো আসলে বোঝানোর খুব বেশি কিছু নাই, এবং এ পর্যন্ত 5000 ধরনের ভাইরাস বর্ণনা করা হয়েছে। এরপরে চলে আসি ভাইরাসের বৈশিষ্ট্যের ভেতর। তো ভাইরাসের বৈশিষ্ট্যকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। এখন আমার কাছে যখন আমি পড়াশোনা করতাম, এই ইন্টারমিডিয়েটে ছিলাম, আমার কাছে খুব অদ্ভুত লাগতো যে, তোমরাও বই পড়তে গিয়ে একটা নিশ্চয়ই একটা কথা পড়েছো যে ভাইরাস ও হচ্ছে জীব এবং জ্বরের মাঝামাঝি একটা অবস্থা। সে কখনো কখনো জড় বস্তুর মতো আচরণ করে, কখনো কখনো সে জীবের মতো আচরণ করে। তাহলে ব্যাপারটা খুব অদ্ভুত না, যে একটা জিনিস একই সাথে আবার জীবের মতো আচরণ করতেছে, আবার একটা জড়র মতো আচরণ করতেছে। তো আমার কাছে এই জিনিসটা খুব অদ্ভুত মনে হইতো, এবং যখন আমি এই জিনিসটা বুঝতে পারলাম, তখন আসলে আমি এটাও বুঝে গেলাম যে কেন আসলে ভাইরাসের বিরুদ্ধে আসলে ওষুধ তৈরি করাটা এত কঠিন। এবং এই কেন এই আমাদের বর্তমানে যে করোনা ভাইরাস প্রাদুর্ভাব চলছে, এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে কেন আমরা খুব দ্রুত মুক্তি পাচ্ছি না, কেন আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। তাহলে জড় রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে দেখো যে ফার্স্টের যে কথাটা আমরা বললাম, যে ও হচ্ছে তোমার অকোষীয়, মানে কোনো সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষপ্রাচীর কিচ্ছু নাই। আছে শুধু দুইটা জিনিস, একটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে প্রোটিন। এদের এই সেকেন্ড কথা, একই রকম কথা, যে এদের কোনো এনজাইম নাই এবং কোনো খাদ্য গ্রহণ করে না, কোনো পুষ্টিক্রিয়াও নাই। 3 নাম্বার কথাটাও তোমাদের বোঝার কথা, যে এ হচ্ছে জীবকোষের সাহায্য ছাড়াও কোনো বংশ বিস্তার করতে পারবে না, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ওকে ফিল্টার করা যাবে না, ভাইরাসকে কেলাসিত করা যায় না, কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তলানীকরণ করা যায়, মানে একটা জড় বস্তুকে যা যা করা সম্ভব সবই ওকে করা যায়। ভাইরাস জীবকোষের বাইরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, আর হচ্ছে দৈহিক কোনো বৃদ্ধি নাই, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। এবং লাস্টের যে কথাটা, ভাইরাস রাসায়নিক ভাবে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, রাসায়নিক ভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। এখন এখানে তোমাদেরকে আরেকটা কথা খুব ক্লিয়ার ভাবে আসলে জানাই দিতে চাই। নিউক্লিক অ্যাসিড রয়েছে কিন্তু আসলে দুই ধরনের। এখানে আমি লিখি নিউক্লিক অ্যাসিড। তোমরা জানো একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ।
এখন আমাদের দেহে কিন্তু ডিএনএ এবং আরএনএ দুইটা একসাথে থাকে, আমাদের কোষের ভিতরে একই সাথে ডিএনএ এবং আরএনএ থাকে। কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে ভাইরাসের দেহে কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না। নিউক্লিক অ্যাসিড থাকে, এর মানে হচ্ছে হয় ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে, কিন্তু কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে ভাইরাসের বডিতে থাকতে পারে না। তাহলে এটা গেল ভাইরাসের জড় বৈশিষ্ট্যের ভিতর। আর ভাইরাসের জীব বৈশিষ্ট্য, যেটা জীব বৈশিষ্ট্যের মধ্যে তোমাদেরকে আগেই বলেছি যে ও শুধুমাত্র বংশ বিস্তার করতে পারে পোষকের ভেতরে। এবং কেন পোষকের ভিতরে বংশ বিস্তার করতে পারে? কারণ ওর জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য যা কিছু হওয়া দরকার, আমি যদি এক কথায় বলি তাহলে হচ্ছে যত রাসায়নিক বিক্রিয়া হওয়া দরকার, এই রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য যা যা উপাদান লাগে, অর্থাৎ ধরো সাইটোপ্লাজম লাগবে, সাইটোপ্লাজমের রাইবোজোম লাগবে, এনজাইম লাগবে, এনার্জি তৈরির কিছু ব্যাপার লাগবে, এগুলোর কোনো কিছুই ওর বডিতে নাই। ও যখনই কোনো একটা কোষের ভিতরে ঢুকতে পারে তখনই সেই কোষের উপাদানগুলোকে সে ব্যবহার করে, এবং উপাদানগুলোকে ব্যবহার করে সে হচ্ছে বংশ বিস্তার করে বা জীবনের লক্ষণ প্রকাশ করে। তাহলে নতুন দ্বিতীয় যে বৈশিষ্ট্যগুলো আছে, যে নতুন সৃষ্ট ভাইরাস মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্যের মতোই থাকে। আর 3 নম্বরে ওই যে দেখো একই কথা, জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ। এখানে কিন্তু আবারও তোমাদেরকে খেয়াল করতে বলতেছি যে এখানে ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, কখনোই দুইটা একসাথে থাকবে না। দেন যেই কথাটা আসো, এটা তোমাদেরকে খুব ভালো মতন বোঝানো দরকার। ভাইরাস হচ্ছে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। এখন তোমাদেরকে তো অলরেডি আমি বলে ফেলছি যে ও বাধ্যতামূলক পরজীবী কেন। কারণ ও হচ্ছে যখনই কোথাও তার জীবনের লক্ষণ প্রকাশ করতে হবে তখনই তাকে কোনো একটা কোষের ভিতরে ঢুকে সেই কোষের সব উপাদান দিয়ে তার জীবন চক্র মেনটেন করতে হবে। এই জন্য সে হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। তাহলে এই সুনির্দিষ্ট এই কথাটা কেন আসতেছে? দেখো, ভাইরাস সে কিন্তু কখনো আসলে কোষের বাইরে যখন থাকে সে কিন্তু কখনোই জীবনের লক্ষণ প্রকাশ করতে পারে না। অর্থাৎ সে আসলে কোষের ভিতরে যতক্ষণ পর্যন্ত না ঢুকছে ততক্ষণ পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটি নাই। তাহলে সে কোষের ভিতরে আসলে ঢুকে কিভাবে? সে তো বাইরে যখন থাকে তখন তো তার কোনো এনার্জি বা কিছুই থাকে না, তাহলে সে কোষের ভিতরে ঢুকে কিভাবে? সেটা আসলে আমি তোমাদেরকে একটু বুঝাইতে চাই। ধরো এইটা হচ্ছে একটা কোষ, ধরো এটা একটা কোষ, আর এটা হচ্ছে কোষের ঝিল্লি, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন তোমরা সবাই কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলে পড়েছো যে কোষ ঝিল্লির ভিতরে 3 ধরনের প্রোটিন থাকে, কিছু অন্তর্নিহিত প্রোটিন, কিছু ট্রান্সমেমব্রেন প্রোটিন, কিছু হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এরকম। তো ধরো এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লির ভিতরে, এটা হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনটার শেপ হচ্ছে ধরো অনেকটা এরকম। আবার ধরো একটা ভাইরাস আছে, যে ভাইরাসটার শেপ হচ্ছে অনেকটা এরকম। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে ভাইরাসের শেপটা, এই যে অ্যাঙ্গেলটা, এই জিনিসটা একদম এখানে এসে একদম খাপে খাপে বসে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে। এবং যখনই সে হচ্ছে এই জায়গাটায় একদম খাপে খাপে বসে গেল, তখনই আমরা জানি যে ফ্লুইড মোজাইক মডেলে যে প্রোটিন গুলো আছে, প্রোটিনগুলি সবসময় আসলে নড়াচড়া করতে থাকে, এবং নড়াচড়া করতে করতে তখনই হচ্ছে এই ভাইরাসটা কোষের ভিতরে প্রবেশ করে যেতে পারে। অর্থাৎ ভাইরাস কিন্তু নিজে নিজে কোষের ভিতরে আসলে ঢুকে না, আমরাই আসলে তাকে আমাদের বডিতে নিয়ে আসি। তারপরে সে আমার বডিতে ঘুরতে ঘুরতে যেখানে যেখানে, ধরো এই ভাইরাসটা যেইখানে যেইখানে তোমার হচ্ছে এই আকৃতির প্রোটিন পাবে, সেই আকৃতির প্রোটিনের মধ্যে সে আসলে বসে যাবে, এবং সেই সব কোষেই সে আসলে সংক্রমণ বা ইনফেকশন করতে পারবে যেই সব কোষের ভিতরে তোমার এই আকৃতির প্রোটিন গুলো রয়েছে। অর্থাৎ এই আকৃতির প্রোটিন গুলো যেসব কোষের কোষ ঝিল্লিতে রয়েছে সেই সব কোষেই আসলে ভাইরাস আক্রমণ করতে পারবে। এই জন্য ভাইরাসকে বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ সে সুনির্দিষ্টভাবে যে কোনো একটা কোষকে আক্রমণ করতে পারবে। এখন এই যে প্রোটিনটা, যে প্রোটিনটার কারণে ভাইরাস আমার এই কোষের ভিতরে ঢুকতে পারলো, সেই প্রোটিনটাকে বলা হয় রিসিপ্টর। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে যে তাহলে যেসব কোষের ভিতরে আমার এই সুনির্দিষ্ট রিসিপ্টরটা রয়েছে, আমার ভাইরাসগুলো সেই সব কোষকেই আক্রমণ করতে পারবে। এই কারণে তোমার যেই ভাইরাসটা দিয়ে ধরো তোমার সর্দি কাশি হচ্ছে,
সেই ভাইরাসটার রিসিপ্টর ধরো আমাদের যে নাকের ভিতরে যে ঝিল্লি রয়েছে, সেই ঝিল্লি বা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসতন্ত্রের যে আহ নালী রয়েছে, সেই শ্বাসতন্ত্রের নালীর ভিতরেই হয়তো তাদের জন্য রিসিপ্টর রয়েছে। এই জন্য সেই ভাইরাসগুলি দিয়ে শুধু ইনফ্লুয়েঞ্জাই হয়, সেই ভাইরাস দিয়ে কিন্তু কখনো হেপাটাইটিস হবে না। আবার যেই ভাইরাসটা দিয়ে হেপাটাইটিস হয়, সেই ভাইরাসটাকে রিসিভ করার জন্য যে রিসিপ্টর দরকার, সেই রিসিপ্টরটা শুধুমাত্র লিভারেই রয়েছে। এই জন্য সেই ভাইরাসটা দিয়ে সবসময় হেপাটাইটিসই হবে, সেটা দিয়ে অন্য কোনো রোগ হবে না। অর্থাৎ ভাইরাস হচ্ছে সুনির্দিষ্ট ভাবে যেসব কোষে তাদের জন্য রিসিপ্টর রয়েছে, সেসব কোষকেই সে আসলে আক্রমণ করতে পারে, এবং সেই জন্যই এটা বলা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক পরজীবী। দ্বিতীয় যে কথাটা, এটা আসলে ভাইরাস পরিব্যক্তি বা মিউটেশন করতে সক্ষম। এটা ইউটেশন লেখা আছে, এটা কিন্তু আসলে হবে মিউটেশন। এখন আমরা জানি যে আমাদের ডিএনএ তে যে নাইট্রোজেন ঘটিত ক্ষার রয়েছে ডিএনএ তে, যেমন আমরা জানি অ্যাডিনিন সেটা সবসময় থাইমিনের সাথে বন্ধনে যুক্ত থাকে, সাইটোসিন সেটা হচ্ছে গুয়ানিনের সাথে বন্ধনে যুক্ত থাকে। তাহলে এই যে এটিজিসি, এই যে বন্ধনগুলি রয়েছে, এই বন্ধনগুলো কিন্তু সুনির্দিষ্ট। আমাদের কোষের ভিতর এদের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা সুনির্দিষ্ট থাকে। যদি কোনো কারণে এই সিকোয়েন্সটা চেঞ্জ হয় বা এই সিকোয়েন্সটা পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় মিউটেশন। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করে যে মিউটেশন জিনিসটা কি, মিউটেশন হচ্ছে ডিএনএ তে নাইট্রোজেন ঘটিত ক্ষারের পরিবর্তনের নাম। এখন তোমরা একটা জিনিস সবাই জানো যে ডিএনএ হচ্ছে আমাদের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। তাহলে কারো যদি কোনো ডিএনএ সিকোয়েন্সে চেঞ্জ হয়, তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্যও কিছু চেঞ্জ হয়ে যাবে। এবং এই যে চারিত্রিক বৈশিষ্ট্যের চেঞ্জের ফলে নতুন ধরনের একটা একটা প্রকরণ বা নতুন ধরনের একটা ভাইরাস তৈরি হবে, এই জিনিসটাকেই বলা হচ্ছে প্রকরণ। এটা হবে আসলে ভ্যারিয়েশন, এখানে বানানটা ভুল আছে। তো যাই হোক, আমরা এই জিনিসটা মাথায় রাখলেই হবে যে ভাইরাস হচ্ছে মিউটেশন তৈরি করতে পারে, এবং মিউটেশনের কারণেই ভাইরাস হচ্ছে প্রকরণ তৈরি করতে পারে। তাহলে ভাইরাসের 4 এবং 5 এই দুইটা বৈশিষ্ট্য যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদেরকে আরেকটা জিনিস বলে যেতে চাই যে কেন আসলে ভাইরাসের বিরুদ্ধে ঔষধ তৈরি করাটা এত কঠিন। তাহলে দেখো, ভাইরাস যখন কোষের ভিতরে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু সে তার যত অ্যাক্টিভিটি এটা করতেছে কোষের ভিতরে। এখন তুমি যদি এই ভাইরাসটাকে মারতে চাও, তাহলে তোমাকে এমন একটা ওষুধ বানাইতে হবে যে ওষুধটা হচ্ছে হয় এই পুরা কোষটাকেই ধ্বংস করে দিবে, অথবা সেই ওষুধটা প্রথমে কোষের ভিতরে ঢুকবে, কোষের ভিতরে ঢুকে তারপরে এই ভাইরাসটাকে ধ্বংস করবে। তো এখানে ওষুধটা তৈরি করাটা একটু মুশকিল, কারণ প্রথমে ওষুধটাকে তোমার কোষে ঢুকতে হবে, তারপরে ভাইরাসকে মারতে হবে। সে যাতে তোমার কোনো কোষেরকে কোনো ক্ষতি না করে সেটাকে খেয়াল রাখতে হবে। আর যদি এমন একটা ওষুধ বানাও যেটা তোমার কোষ সহই আসলে ভাইরাসকে মেরে ফেলবে, সেই ক্ষেত্রে তো তোমার বডিতেও অনেক বেশি সাইড ইফেক্ট হবে। তাহলে এটা গেল একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার, এই যে এখানে দেখো যে 5 নম্বরে বলছে যে ভাইরাস খুব মিউটেশন করতে পারে এবং খুব ভ্যারিয়েশন তৈরি করতে পারে। তাহলে তুমি ধরো আজকে একটা ভাইরাসের এগেনস্টে ওষুধ বানাইতে থাকলা, কিন্তু এই ভাইরাস হচ্ছে আস্তে আস্তে যেটা করতে থাকবে, সে মিউটেশন করতে থাকবে। আর ওষুধ বানাইতে তো আসলে বেশ সময় প্রয়োজন হয়। দেখা যাবে যে তুমি 1-2 বছর গবেষণা করে একটা ওষুধ বানাইলা, কিন্তু ততদিনে ভাইরাসটা মিউটেশন করে সে তার রূপ পরিবর্তন করে ফেলছে, ফলে তুমি সেই ওষুধটা বানাইছো সেটা তখন আর ওই ভাইরাসের এগেনস্টে কাজ করতে পারতেছে না। তো এই জন্য ভাইরাসের বিরুদ্ধে ওষুধ তৈরি করাটা একটু জটিল। তো আমরা আশা করি যে ভাইরাস নিয়ে ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাসের এগেনস্টে এবং অন্যান্য যে ভাইরাস গুলো আছে তাদের এগেনস্টে আমরা কার্যকর ওষুধ খুব শীঘ্রই ইনশাল্লাহ পাবো। তাহলে এরপরে আসো ভাইরাসের রাসায়নিক গঠন। তোমরা যদি এই আগের দুইটা অংশ ভালো মতন বুঝে থাকো, তাহলে আসলে পরের অংশগুলি তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেখো, ভাইরাসের রাসায়নিক গঠনে আমরা যাই। ভাইরাসের রাসায়নিক গঠনে যে কথাটা আমরা আগেই বলছি যে ভাইরাস হচ্ছে দুইটা জিনিস থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে আর হচ্ছে তোমার প্রোটিন অণু থাকে। তো নিউক্লিক অ্যাসিডে কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না, হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, ঠিক আছে? কিন্তু কখনোই একসাথে দুইটা থাকবে না। তো এই যে ভিতরে নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ অথবা আরএনএ আছে, আর এর চারপাশে এই যে আমরা আবরণটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, এবং এই প্রোটিনটাকে বলা হয় ক্যাপসিড। ভাইরাসের যে প্রোটিন আবরণ, সেই আবরণটাকে বলা হয় ক্যাপসিড। এবং এই প্রোটিন আবরণের যে এক একটা একক রয়েছে, এই এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। ধরো এখানে যে এককগুলো রয়েছে, এই এককগুলোকে বলা হবে ক্যাপসোমিয়ার। তাহলে সমগ্র প্রোটিনটার নাম হচ্ছে ক্যাপসিড, এবং তার যে একক তার নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। কখনো কখনো, সব সময় না কিন্তু, কখনো কখনো প্রোটিন আবরণটার বাইরেও বা ক্যাপসিডের বাইরেও আরেকটা তোমার, এই যে এখানে দেখো, এখানে আরেকটা লেয়ার থাকতে পারে, যে লেয়ারটাকে আমরা বলতেছি বহিস্থ আবরণ।
এবং এই বহিস্থ আবরণটা কিন্তু মাস্ট না, কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। তো যেসব ভাইরাসে আসলে এই আবরণটা থাকে, সেই আবরণীযুক্ত ভাইরাস গুলিকে বলা হয় লিপো ভাইরাস। যেহেতু আবরণটা লিপোপ্রোটিন দিয়ে হয়, এই জন্য ওই ভাইরাসটার নাম হচ্ছে লিপো ভাইরাস। তো অ্যাডমিশন টেস্টের জন্য আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লিপো ভাইরাসের বা আবরণীযুক্ত ভাইরাসগুলোর নাম মনে রাখতে হবে। এটা আমরা একটু পরে যখন ভাইরাসের ক্লাসিফিকেশন করব তখন আমরা আসলে এইটা মনে রাখার একটা ছন্দ রয়েছে, সেই ছন্দ দিয়ে মনে রাখবো। আপাতত আমরা জিনিসগুলি বুঝে নেই, প্রথমে বুঝে নেই, তারপরে আমরা এটা ছন্দ দিয়ে মনে রাখবো। তো চলে আসো ভাইরাসের প্রকারভেদে। ফার্স্ট হচ্ছে আকৃতি অনুযায়ী যে প্রকারভেদ। তো অ্যাডমিশন টেস্ট এগুলি আসলে বোঝানোর কিছু নাই, অ্যাডমিশন টেস্টে আসলে এগুলি আসে। হ্যাঁ, এগুলি আসে বিশেষ করে ধরো ব্যাঙাচি আকার, ডিম্বাকার, গোলাকার, এই উদাহরণগুলি মাঝে মধ্যে পরীক্ষাতে আসতে দেখা গেছে। তোমরা আসলে যেগুলো হচ্ছে এখানে প্রত্যেকটা ভাইরাসই আসলে তোমাদের পরিচিত, তো একটু ছবি যদি ভালো মতন দেখো তাহলে মনে থাকার কথা। তো একটু মনে রাখতে আমি জানি যে তোমাদের একটু কষ্ট হবে, কিন্তু এটা একটু পরেই মনে রাখা লাগবে আসলে। আচ্ছা, এরপরে যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসের যে প্রকারভেদ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব সময় এটা পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা থাকে, আকৃতির থেকেও এটা আসলে ইম্পর্টেন্ট। তো ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, তো আমার সব সময় মনে হতো এই দুইটা একসাথে মনে রাখার প্রয়োজন নাই। তুমি যদি যে কোনো একটা পাশ মনে রাখো, যে কোনো একটা পাশ মনে রাখো, তাহলে তুমি অন্য পাশটা অটোমেটিক্যালি পারবা। তো আরএনএ ভাইরাস মনে রাখার জন্য আমি যে ছন্দটা ইউজ করতাম সেটা হচ্ছে এরকম: হাই, তুমি দিনে পোলাও, মাংস রান্না করো। এটা হচ্ছে কবিতাটা। আসলে এটা কোনো মানে নাই, তারপরেও তোমার মনে রাখার জন্য এই ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারো। এই চাই খাই, জাস্ট মিলায় নাও। হাই দিয়ে তোমরাই বুঝতে পারতেছো, হাই দিয়ে কি হবে? হাই দিয়ে হবে এইচআইভি। তুমি দিয়ে হবে কি? তুমি দিয়ে হবে টিএমভি। দিনে দিয়ে হবে হচ্ছে ডেঙ্গু। পোলাও দিয়ে হচ্ছে পোলিও। মাংস দিয়ে কই? মাংস দিয়ে হচ্ছে মামস। রান্না দিয়ে হচ্ছে র্যাবিস বা জলাতঙ্ক। আমি যখন আগে করতাম, ক্লাস নিতাম, তখন ওদেরকে বলতাম যে করো দিয়ে কি? আসলে করো দিয়ে হচ্ছে তোমার, আগে বলতাম যে কিছু না, কিন্তু এখন আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা নতুন আরেকটা ভাইরাসের নাম পেলাম, সেটা হচ্ছে করোনা। তাহলে তুমি যদি এই আরএনএ ভাইরাস গুলির নাম মনে রাখো, তাহলে তোমার অটোমেটিক্যালি বাকি যেগুলি থাকতেছে সেগুলি হচ্ছে ডিএনএ ভাইরাস। এখন তোমাদের এই ছন্দ দিয়ে আসলে মনে রাখতে হবে। এর বাইরেও যদি অন্য কোনো ছন্দ কারো থাকে, কেউ যদি অন্য কোনো ছন্দ দিয়ে মনে রাখতে পারো তাহলেও হবে। মনে রাখা দিয়ে কথা, কি ছন্দ দিয়ে মনে রাখলা সেটা কোনো কথা না। আচ্ছা, আমরা সবাই জানি যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্র, কিন্তু ভাইরাস আসলে একদমই কেমন যেন একটা অর্গানিজম, যার আসলে কোনো কিছুই ঠিক ঠিকানা নাই। তো কিছু কিছু এখানে ভাইরাস উদাহরণ আছে, যে ভাইরাসগুলি আসলে ডিএনএ ভাইরাস, কিন্তু সেই ডিএনএ ভাইরাসটা হচ্ছে, ডিএনএটা হচ্ছে এক সূত্র। আবার কিছু কিছু ভাইরাস যারা হচ্ছে আরএনএ ভাইরাস, কিন্তু সেই আরএনএ ভাইরাসের আরএনএটা আমরা জানি এক সূত্র হওয়ার কথা, কিন্তু সেই আরএনএ ভাইরাসের আরএনএটা হচ্ছে দ্বিসূত্র। তাহলে এই উদাহরণগুলি একটু মনে রাখবা, এই উদাহরণগুলি থেকে কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে ডিএনএ এবং আরএনএ ভাইরাস কে কোনটা, এটা মনে রাখার পরীক্ষার জন্য খুবই খুবই জরুরি। আচ্ছা, দেন আসো, আমাদের এটা তো আসলে আমাদের কবিতার জন্য খুব অসুবিধা হয়ে গেল। তোমরা এই কবিতাটা সাইড দিয়ে লিখে রাখো, আমরা এখন হচ্ছে এটা ইরেজ করে দেই, যাতে হচ্ছে আমরা আমাদের পরের উদাহরণটা মনে রাখার ব্যবস্থা করতে পারি। ইরেজার কোথায়? আচ্ছা, ইরেজার ছাড়াও আমরা এই পাশে দেখো, বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাসের আবার দুইটা প্রকার আছে। একটা হচ্ছে
আবরণী বিহীন ভাইরাস এবং আরেকটা হচ্ছে আবরণী যুক্ত ভাইরাস। এবং আমরা এটাও কিন্তু বলছি যে আবরণী যুক্ত ভাইরাসই হলো আসলে কি, আবরণী যুক্ত ভাইরাসই হচ্ছে তোমার লিপো ভাইরাস। এই জায়গাটা একটু ক্লামজি হয়ে গেল, তোমরা আসলে খাতায় যখন লিখবা পরিষ্কার করে লেখো আর কি। লিপো ভাইরাস স্লাইডে লেখাটা আসলে একটু কঠিন, কম্পিউটারে এখানে লেখাটা, তারপরেও তো বহিস্থ আবরণীযুক্ত 3টা ভাইরাস আছে। এই 3টা ভাইরাসের উদাহরণ মনে রাখার জন্য আমরা যেই ওয়ার্ডটা ইউজ করতাম সেটা হচ্ছে এরকম H2I। আমরা জানি যে পানির সংকেত হচ্ছে H2O, আর লিপো ভাইরাসের সংকেত মনে রাখার জন্য সেটা হচ্ছে H2I। তাহলে একটা H দিয়ে হচ্ছে HIV, একটা H দিয়ে হলো হার্পিস, আর I দিয়ে হলো ইনফ্লুয়েঞ্জা। তাহলে এটা মনে রাখবা। এর পরের যে টপিকটা, এটা জাস্ট মনে রাখবা যে কি কি কার শরীরে বসবাস করতেছে সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভাইরাস হয়। উদ্ভিদের দেহে আক্রমণ করলে উদ্ভিদ ভাইরাস, সায়ানোফার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের একটু বোঝানো দরকার, সেটা হচ্ছে 3 নাম্বার পয়েন্টে দেখো যে এইচআইভি হলো একটা রেট্রো ভাইরাস। হ্যাঁ, তো একটা প্রশ্ন আমি যখন আসলে ফেস টু ফেস ক্লাস নেই তখন আসলে একটা প্রশ্ন আসলে আমাকে ফেস করতে হয় যে আসলে রেট্রো ভাইরাস মানে কি। কারণ তোমরা সবাই জানো একটা প্রক্রিয়া আছে, এটা প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে ডিএনএ থেকে এমআরএনএ বা আরএনএ তৈরি হয়। তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে যদি কখনো এরকম, এবং এই প্রক্রিয়াটাই সবসময় হয়ে থাকে, তো যদি কখনো এরকম হয় যে উল্টাটা ঘটতেছে, এমআরএনএ থেকে ডিএনএ হচ্ছে, এইরকম যে উল্টা প্রক্রিয়াটা ঘটে, এই উল্টা প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এবং যে সকল ভাইরাস এই রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে তাদেরকেই বলা হয় রেট্রো ভাইরাস। এখানে রিট্রো লেখা আছে, শব্দটা আসলে হবে রেট্রো ভাইরাস। আচ্ছা, এরপরে আসো ডিএনএ এবং আরএনএ ভাইরাসের পার্থক্য। পরীক্ষার জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য যেখানেই দেখবা কোনো ছক আছে বা যেখানেই কোনো দেখবা যে পয়েন্ট করে কোনো কথা আছে, বুঝবা যে এগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দেওয়াটা সহজ। তাহলে এখানে ডিএনএ এবং আরএনএ ভাইরাসের পার্থক্যটা এটা খুব ভালো মতন দেখে নিবা। এখানে একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, যে 4 নাম্বার পয়েন্টটাতে রোগ সৃষ্টি, তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে যে অধিকাংশ আরএনএ ভাইরাস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, আবার অধিকাংশ ডিএনএ ভাইরাস প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। এটা কিন্তু অধিকাংশ কথাটা, হ্যাঁ, মানে সব না। কারণ তোমরা একটু আগে যখন আরএনএ ভাইরাস পড়লা সেখানে দেখলা যে ডেঙ্গু আছে, পোলিও আছে, মামস আছে, র্যাবিস বা জলাতঙ্ক আছে, তো ওগুলি কিন্তু আরএনএ ভাইরাস, কিন্তু ওগুলি মানুষের দেহে রোগ তৈরি করে। কাজেই আরএনএ ভাইরাস হলেই যে সে শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে ব্যাপারটা এরকম না, সে উদ্ভিদের দেহে এবং প্রাণীর দেহে দুজনের দেহেই আসলে রোগ তৈরি করতে পারে। এরপরে আসো ভাইরাসের পরজীবিতা। এটা নিয়ে কিন্তু তোমাদেরকে অনেকক্ষণ আমি ওই আগের স্লাইডটা দিয়ে ক্লাস নেওয়ার সময় আমি বলেছি যে ভাইরাসের পরজীবিতা ব্যাপারটা আসলে কি। ও শুধুমাত্র সেই সব কোষেই অ্যাটাক করতে পারে যেসব কোষে হচ্ছে তার জন্য, তার বসার জন্য রিসিপ্টর রয়েছে। যেখানে যেখানে রিসিপ্টর রয়েছে সেখানে সেখানেই সে বসতে পারবে, অন্য কোথাও আসলে সে বসতে পারবে না। এবং এই জন্যই সে হচ্ছে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। এই যে এখানে আমাদের এই কথাটা বলা আছে যে ঠান্ডা লাগার ভাইরাস শুধুমাত্র শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনকেই অ্যাটাক করতে পারে, এই জন্যই ওখানে শুধু সে সমস্যা তৈরি করে। আবার চিকেন পক্স শুধুমাত্র স্কিনেই সমস্যা করে, কারণ ওর বসার জন্য যে রিসিপ্টরটা দরকার সেটা শুধু স্কিনেই রয়েছে। আচ্ছা, তারপরে আসো ইমার্জিং ভাইরাস, আরেকটা সুন্দর একটা টপিক। যদি এমন হয় যে একটা ভাইরাস সে অতীতে অন্য কোনো একটা প্রজাতির উপর রোগ তৈরি করতো, কিন্তু ওই যে বললাম যে ভাইরাস সবসময় মিউটেশন করে নতুন নতুন প্রকরণ তৈরি করতে পারে, তো এইবার সে একটা মিউটেশন করে তার মধ্যে এমন একটা চেঞ্জ আসছে যে সে এখন আহ আগের যে প্রজাতিটাকে রোগ তৈরি করতো সেই প্রজাতির পাশাপাশি অন্য প্রজাতি, বা আমাদের আসলে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্য পোষক থেকে সে হঠাৎ করে এবার এমন একটা মিউটেশন করছে, মিউটেশন করে এবার সে মানুষে এসে রোগ তৈরি করতেছে। এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেই জিনিসটাকে বলা হয়, সেই ভাইরাসটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তো এই টপিকটা এবারের জন্য ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট, এখানে তুমি উদাহরণগুলি মনে রাখবা। এই যে এইচআইভি, সার্স, নীল ভাইরাস, ইবোলা, এটার সাথে কিন্তু এখন নতুন আরেকটা যুক্ত হয়েছে, করোনা। সে আসলে আগে অন্য একটা প্রজাতিতে রোগ তৈরি করতো, এবার এসে মানুষকে রোগ তৈরি করা শুরু করছে।
তাহলে এটা হচ্ছে করোনা ভাইরাস, এটাও হচ্ছে এক ধরনের ইমার্জিং ভাইরাস। এরপরে আসো কয়েকটা বিশেষ প্রজাতির ভাইরাসের উদাহরণ। এটা আসলে বিশেষ প্রকার ভাইরাস না বলে বলা উচিত কয়েকটা বিশেষ সংজ্ঞা আর কি। এটা হচ্ছে ভিরিয়ন, ভিরয়েড, আর একটা হচ্ছে প্রিয়ন। আচ্ছা, তাহলে এখানে ফার্স্টে আসো ভিরিয়ন। দেখো ডেফিনেশনে দেওয়া আছে যে নিউক্লিক অ্যাসিড ওকে ঘিরে অবস্থিত ক্যাপসিডের সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাসকে ভিরিয়ন বলে। তা আমি এটা যেভাবে মনে রাখতাম, দেখো ভিরিয়ন, ভিরিয়ন নামের শেষে আছে কি অন, তাহলে অন মানে হচ্ছে কি চালু থাকা। তাহলে যেই ভাইরাসটা চালু আছে তোমাদেরকে প্রথমেই বলা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে ভাইরাস শব্দটার অর্থ হচ্ছে বিষ। হ্যাঁ, তাহলে একটা ভাইরাস এখন সে চালু আছে, মানে তার মধ্যে যে বিষ বলে যে জিনিসটা সেটা আছে। হ্যাঁ, সেটাই তো হচ্ছে তোমার মানে একটা ভাইরাস কখন অন থাকে, যখন সে ইনফেকশন করতে পারে তখনই তো আসলে সে অন থাকে, তাই না? তাহলে ভাইরাস প্লাস সংক্রমণ, হ্যাঁ, সংক্রমণ মানে হচ্ছে ইনফেকশন, তাহলে ভাইরাসটা ইনফেকশন করতে পারতেছে। ভাইরাস প্লাস সংক্রমণ ইজিক্যাল টু হচ্ছে ভিরিয়ন। তাহলে এমন একটা ভাইরাস থাকা সম্ভব যেই ভাইরাসটার আসলে কোনো ইনফেকশন করার ক্ষমতা নাই। তাহলে এখন তুমি বলো, ভাইরাস শব্দটার অর্থ বিষ। এখন একটা বিষের যদি কোনো ইনফেকশন করার ক্ষমতা নাই থাকে, রোগ তৈরি করার ক্ষমতা নাই থাকে, তাহলে তাকে যদি আমি ভাইরাস বলি, তাহলে সেটা তো আসলে ভাইরাস নামের প্রতি একটা অবিচার করা হবে। এই জন্য যেই ভাইরাসটার মধ্যে সবকিছুই আছে, তোমার প্রোটিন কভার আছে, আবার নিউক্লিক অ্যাসিডও আছে, কিন্তু ইনফেকশন করার ক্ষমতা নাই, মানে ভাইরাসই সে আসলে, কিন্তু তার মধ্যে ইনফেকশন করার ক্ষমতা নাই, তাহলে ভাইরাস মাইনাস ইনফেকশন, বা আমি যদি বাংলায় লিখতাম তাহলে হচ্ছে সংক্রমণ। হ্যাঁ, ভাইরাস মাইনাস ইনফেকশন হচ্ছে কি আমাদের, এটাকে আমরা বলতেছি নিউক্লিও ক্যাপসিড। এরপর আসো ভিরয়েড। এটা মনে রাখবা যে ভিরয়েড হলো একটা আরএনএ, একটা আরএনএ, যে আরএনএটা উদ্ভিদের দেহে রোগ তৈরি করতে পারে। হ্যাঁ, তাহলে ভিরয়েড হচ্ছে একটা আরএনএ যা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদের রোগ তৈরি করতে পারে। আর নতুন একটা ধারণা আসছে যে হেপাটাইটিস ডি সেটাও একটা ভিরয়েড হতে পারে, তো তোমাদের এটা অত বেশি করে মনে রাখার দরকার নাই। তোমরা শুধু এতটুকুই মনে রাখো যে ভিরয়েড উদ্ভিদ দেহে পাওয়া যায়। এবার আসো প্রিয়ন। এটা মনে রাখাটা সহজ, দেখো প্রিয়ন লিখতে প লাগে, প্রোটিন লিখতেও প লাগে। তাহলে প্রিয়ন হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনটা কি করতে পারে, ইনফেকশন তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে প্রিয়ন হচ্ছে আমরা ইকুয়েশন করে যদি লিখি, প্রোটিন প্লাস ইনফেকশন। আচ্ছা, তাহলে এখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এখানের উদাহরণগুলি লাগবে, যে প্রিয়ন দিয়ে হয় এমন কিছু রোগের নাম। দেখো একটা রোগের নাম দেওয়া আছে পুরু, তারপরে হচ্ছে স্কার্পি, এই ধরনের কিছু রোগের নাম দেওয়া আছে, আরেকটা আছে ম্যাটকাও। এই জিনিসগুলি একটু মনে রাখবা। এখন হচ্ছে তোমার সামনাসামনি ক্লাস করতে গেলে সবসময় যেটা হয় সেটা হচ্ছে, আমি এই প্রশ্নটা পাই আর কি, যখন রেগুলার স্টুডেন্টদের সাথে দেখা হইতো তখন ওরা এই প্রশ্নটা করতো যে আচ্ছা ভাইয়া, এই কুরু রোগটার নামটাই তো কেমন, এই রোগটা হইলে আসলে কি হয়? এই কুরু রোগের ঘটনাটা কিন্তু আসলে খুব মানে কি বলবো, মনে রাখার মতো। সেটা হচ্ছে বর্তমানে আসলে পৃথিবীতে কুরু রোগটা আর পাওয়া যায় না। হ্যাঁ, তো কিছু দেশে, বিশেষ করে যে পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, ওইসব দেশের দিকে, ওখানে হচ্ছে একটা ট্রাইব ছিল বা একটা গোত্র ছিল, যে গোত্রের নাম হচ্ছে তোমার ফোর্ট ট্রাইব। তো সেই গোত্রের লোকেরা আসলে বিশ্বাস করতো যে ওদের পরিচিতরা যখন মারা যাবে বা ওদের ঘনিষ্ঠ লোকরা যখন মারা যাবে, তখন ওই মৃত দেহকে ওরা করতো কি, কবর না দিয়ে ওটাকে ওরা রান্না করে খেয়ে ফেলতো। এবং দেখা যেত যে ওদের যে মানে ব্রেইন, ওইটাকে ওরা বেশি খাইতো। তো ওই যে একটা ওরা একটা কি বলবো, একটা অনাচার করতো আর কি, সেই অনাচারের কারণেই দেখা গেছে যে ওই ব্রেইন যে ওরা খেয়ে ফেলতো, সেই ব্রেইন খাওয়ার কারণেই এই রোগটা, এই রোগের যে প্রিয়নটা আছে, সেই প্রিয়নটা একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষে ছড়ায় পড়তো। তো পরবর্তীতে ওরা হচ্ছে যখন আইন করে আসলে এই ধরনের একটা, মানে কি বলবো, একটা অদ্ভুত একটা আচার, এই আচারটা ওরা যখন বন্ধ করে দিল যে এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড করা যাবে না, এই ক্যানিবালিজম এই জিনিসটা করা যাবে না, তখন থেকে আসলে এই কুরু রোগটার
সংখ্যা কমতে থাকলো এবং বর্তমান পৃথিবীতে পুরো রোগটা পাওয়া যায় না বললেই চলে। আচ্ছা, এবার আসো ব্যাকটেরিওফাজের গঠন। তো এখানে তোমরা কিছু একটু ওয়ার্ডের মিনিং একটু জানবা, যে ফাজ শব্দটার অর্থ হলো হচ্ছে কোনো কিছু খেয়ে ফেলা। তো কিছু কিছু ভাইরাস আছে যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। তো এই জিনিসটাকেই বা এই ধরনের ভাইরাসকেই বলা হয় ব্যাকটেরিওফাজ। তো তোমরা আসলে ইন্টারমিডিয়েটের রিটেনের জন্য সবাই একটা জিনিস খুব ভালো মতন ছবি সহ শিখেছিলে, সেটা হচ্ছে টিটুফাজ যে ভাইরাসটা রয়েছে সেই ভাইরাসের গঠন। তো আমি নতুন করে এটা আসলে তোমাদেরকে এটার বর্ণনাতে যেতে চাই না, কারণ এটা তোমরা সবাই ইন্টারমিডিয়েটে ছবি সহ শিখেছো। তবে এখানে কিছু তথ্য আছে যেগুলি পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে ওর শরীরে কয়টা জিন আছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে। যে ওর যে মাথা, সেই মাথায় হচ্ছে যে নিউক্লিওটাইড বা ডিএনএটা রয়েছে, সেই ডিএনএ তে প্রায় 150টা জিন থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এছাড়া আরো কিছু তথ্য আছে, ওর লেজের দৈর্ঘ্য কত, ব্যাস কত, এবং ওর ওজনের কত পার্সেন্ট হচ্ছে মাথা, এই ধরনের অনেক কথাবার্তা আছে। এটা হবে ডিএনএ। এই ধরনের অনেক কথাবার্তা আসলে আছে, তবে বেশি আসে হচ্ছে জিনের সংখ্যাটাই। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির দুইটা চক্র আছে বা দুইটা উপায়ে ভাইরাস হচ্ছে তার সংখ্যা বৃদ্ধি করে, একটা হচ্ছে লাইটিক এবং আরেকটা হচ্ছে লাইসোজেনিক। তাহলে এখানে তোমরা একটু লাইটিক এবং লাইসোজেনিক এই তার আসলে একটু ধাপগুলি একটু বুঝে নাও। লাইটিক চক্রের যে ধাপগুলি আছে, প্রথমে ভাইরাসটা এসে আসলে ব্যাকটেরিয়ার আহ কাছাকাছি এসে ওই যে রিসিপ্টর যে আছে না, সেই রিসিপ্টরের সাথে অ্যাটাচ হয়। এটাকে আমরা বলতেছি অ্যাটাচমেন্ট বা সংযুক্তি বা পৃষ্ঠ লগ্নি ভবন। এরপরে ওর শরীরে ভাইরাসের যে ডিএনএটা আছে, ডিএনএটা প্রবেশ করে। বাকি যে প্রোটিন ক্যাপসিডটা আছে সেটা কিন্তু প্রবেশ করতে পারে না। তাহলে ডিএনএটা প্রবেশ করে, ডিএনএটা প্রবেশ করে সে হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে ফেলে, ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে দিয়ে সে নিজের ডিএনএটাকে তৈরি করে। নিজের ডিএনএ তৈরি করে নিজের শরীরের যে বিভিন্ন অংশ, যে মাথা বা স্পাইক, এগুলি তৈরি হওয়ার জন্য যে প্রোটিনগুলি দরকার, সেই প্রোটিনগুলি তৈরি করে এবং ব্যাকটেরিয়ার শরীরে সে নতুন নতুন ভাইরাস তৈরি করে সেই ব্যাকটেরিয়ার শরীরটাকে বিদারণ করে বা ফাটিয়ে দিয়ে আসলে নিজে বের হয়ে আসে। তাহলে দেখো, বাইরে থেকে যখন বাইরে ছিল একেবারেই হচ্ছে সে জড় বস্তুর মতো ছিল, কিন্তু যখনই সে ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে সে হচ্ছে ওই কোষের উপাদানগুলিকে ব্যবহার করে নিজের সংখ্যা বৃদ্ধি করলো, কিন্তু ওই যে পোষক কোষটা আছে সেই পোষক কোষটাকে একদম সে ফাটিয়ে দিয়ে বা একদম বিদারণ করে সে বের হয়ে আসলো। এরপরে আসলে লাইসোজেনিক চক্র। লাইটিক এবং লাইসোজেনিক আমি যেভাবে মনে রাখতাম, যে লাইটিক এবং লাইসোজেনিক নামের মধ্যে লাইসোজেনিক নামটা একটু বড়। তাহলে লাইটিক এবং লাইসোজেনিক এর মধ্যে আসলে ধাপ বেশি বা একটু প্রক্রিয়া বেশি হচ্ছে লাইসোজেনিকে। তো কি ধাপটা বেশি এখানে দেখো, লাইটিক চক্রে ভাইরাসের ডিএনএ যে প্রবেশ করছিল, ভাইরাসের ডিএনএ কিন্তু তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেই ডিএনএ কে সে ধ্বংস করে দিছে, তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া ছাড়া সে কিন্তু অন্য কোনো কাজ করে নাই। কিন্তু লাইসোজেনিকে যেটা করছে সেটা হচ্ছে ও ধ্বংস করে নাই, ও করছে কি নিজের ডিএনএ আর এই ব্যাকটেরিয়ার ডিএনএ দুইটা মিলায়া সে নতুন একটা ডিএনএ তৈরি করছে, এবং নতুন ডিএনএ তৈরি করে সে হচ্ছে নতুন দুইটা কোষের জন্ম দিছে। দেখো এখানে দুইটা ভাইরাস ঠিক জন্ম দিছে প্রথমে তা না, প্রথমে দুইটা কোষের জন্ম দিছে, তারপরে সে তার প্রক্রিয়াটা সম্পন্ন করে সে বের হয়ে আসছে। তাহলে আমরা এটার পার্থক্যটা একটু দেখি, পার্থক্যটা একটু ভালো মতন দেখবা, যেখানে এই পার্থক্য রয়েছে আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে এখানে এই সিরিজ কোনটা, সিরিজটা আসলে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিরিজ, টি সিরিজে হচ্ছে তোমার লাইটিক দেখা যায় আর ল্যামডা সিরিজে দেখা যায় হচ্ছে লাইসোজেনিক। আর বাকি যে পার্থক্যগুলি আছে এগুলি একটু পড়ে ফেললেই বুঝে ফেলার কথা, এমসিকিউতে এগুলি আসে। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এখান থেকে যদি একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ভাইরাস দিয়ে কি কি রোগ সাধিত হয় সেটার নাম। হুম তাহলে এটার নাম হচ্ছে তোমার, মনে রাখার জন্য আমরা ছোটবেলায় একটা কবিতা শিখছিলাম, এটা তোমরাও নিশ্চয়ই জানো, তাও আমি লিখে দিচ্ছি। হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো।
তাহলে দেখো আমাদের যে রোগগুলি হয় সেই রোগগুলির মধ্যে কিছু হচ্ছে ভাইরাস গঠিত রোগ, কিছু হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর কিছু আছে যেগুলি ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া কোনোটাই না। তাহলে আমাদের আসলে যে কোনো একটা সাইট যদি আমরা ভালো মতন মনে রাখি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা অন্য সাইটটা পেয়ে যাব। তাহলে আমরা ভাইরাসের সাইটটা মনে রাখবো, এবং ভাইরাসের দিয়ে যেসব রোগ হয় না তার সবই হয় আসলে ব্যাকটেরিয়া দিয়ে। এর বাইরে কিছু আছে যেগুলি ভাইরাস ব্যাকটেরিয়ার বাইরে বিভিন্ন ধরনের প্রোটোজোয়া দিয়ে হতে পারে, যেমন ম্যালেরিয়া। তাহলে ওইটা হিসাবের বাইরে, ওইটাকে বাদ দিলে অধিকাংশ রোগ হয় ভাইরাস দিয়ে হবে নয় ব্যাকটেরিয়া দিয়ে হবে। তাহলে এইখানে ভাইরাস ঘটিত রোগগুলোর নাম মনে রাখার জন্য দেখো, হাই দিয়ে একটা হচ্ছে হাম, আর একটা হাই দিয়ে হচ্ছে হারপিস, আর একটা এটা দিয়ে হেপাটাইটিস, এটাও মনে রাখতে পারো। দেশে দিয়ে হচ্ছে ডেঙ্গু, বসন্ত হলো বসন্তই, মাস হলো মামস, এলো দিয়ে এইডস, ভাইকে দিয়ে হচ্ছে ভাইরাল ফিভার বা ভাইরাল হেপাটাইটিস, যেটা মনে রাখো। ইনফ্লুয়েঞ্জা দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আমরা জানি এটা নিজেই একটা রোগ। জ্বরে দিয়ে হচ্ছে জলাতঙ্ক, আর পেলো দিয়ে হচ্ছে পোলিও। তাহলে এই কবিতাটা তোমরা সবাই জানো, এটা দিয়ে আসলে তোমরা ভাইরাস ঘটিত রোগগুলির নাম মনে রাখতে পারবা। এর বাইরে তোমাদের এখানে আরো কিছু রোগের নাম দেওয়া আছে এক্সট্রা, ওগুলি একটু দেখে নিও। এখানে তোমাদের আরেকটা জিনিস একটু বলে রাখি, যেটা আসলে পরীক্ষাতে আসতে পারে। এই যে বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু। দেখো, বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লুর এটা আসলে একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিও। এটা হচ্ছে H1N1। দেখো, পরীক্ষাতে আসতে পারে যে বার্ড ফ্লু কোনটা আর সোয়াইন ফ্লু কোনটা। বার্ড ফ্লু হচ্ছে H5N1, সোয়াইন ফ্লু হচ্ছে H1N1। তো আমি যেভাবে মনে রাখতাম, দেখো 5 আর 1 যোগ করলে হয় হচ্ছে তোমার 6। ক্রিকেট খেলায় যখন ব্যাটসম্যান ছক্কা মারে, হ্যাঁ, তখন তো বলটা উড়ে উড়ে যায়। আবার পাখি, সেও হচ্ছে উড়ে উড়ে যায়। তাহলে বার্ড ফ্লু হচ্ছে H5N1, আর সোয়াইন ফ্লু হচ্ছে H1N1। আমি এভাবে মনে রাখতাম, তোমরা আসলে এভাবে মনে রাখতে পারো, এটা পরীক্ষায় আসার মতো একটা বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে টিকা তৈরি। আমরা জানি যে ভাইরাস থেকে কিছু কিছু রোগের টিকা হয়, টিকা তৈরি করা হয়। তো এই রোগগুলোর নাম আসলে একটু মনে রাখা প্রয়োজন, যে কোন কোন রোগের টিকাগুলো ভাইরাস থেকে তৈরি করা হয়। এটা আমরা এভাবে মনে রাখতাম, জনে 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 পাশে বসে টিকা খাই। টিকা খাই দিয়ে আসলে কিছু না। একটা জনে দিয়ে জন্ডিস, একটা জনে দিয়ে হচ্ছে জলাতঙ্ক, পাশে দিয়ে হচ্ছে পোলিও এবং প্লেগ, আর বসে দিয়ে হচ্ছে বসন্ত। ভাইরাস ঘটিত কিছু রোগের বর্ণনা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো যেগুলো মানুষের দেহে রোগ তৈরি করে সেগুলি অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। তো ভাইরাস দিয়ে হচ্ছে লিভারে প্রদাহ হয়, সেটাকে আমরা বলতেছি ভাইরাল হেপাটাইটিস। তো এখানে কিছু তথ্য আছে যে ভাইরাল হেপাটাইটিস এর মধ্যে কি কি ভাইরাস আছে। তো এর মধ্যে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুনের সাথে তুলনা করা হয়। তো কেন করা হয়, তোমরা এই যে একটু পরেই দেখবা যে ভাইরাস, 5 ধরনের ভাইরাস দিয়ে হচ্ছে তোমার হেপাটাইটিস হয়। এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি, এরা কিন্তু একটু বেশি মারাত্মক, হ্যাঁ, এবং এদের মধ্যে বিশেষ করে সিটা বেশি খারাপ। বিও খারাপ, তবে সিটা একটু বেশি খারাপ। তাহলে কেন সে বেশি খারাপ? আহ ধরো কারো ভিতরে হেপাটাইটিস সি ভাইরাসটা ঢুকলো, হ্যাঁ, বা হেপাটাইটিস বি ভাইরাসটা ঢুকলো। তো ঢুকার পর হয়তো সে একটা ছোটখাটো জন্ডিস করতে পারে, নাও পারে। তো জন্ডিসটা করার পর ধরো দীর্ঘদিন, 15 বছর 20 বছর, আর কোনো দেখা গেল যে ওর মধ্যে কোনো লক্ষণ নাই, কিন্তু তুষের আগুন যেভাবে ধিকি ধিকি জ্বলতে থাকে, ঠিক তেমনি হেপাটাইটিস সি ভাইরাসটাও ধীরে ধীরে লিভারের ক্ষতি করতে থাকে। দেখা গেল যে 15 20 25 বছর পরে গিয়ে দেখা যায় যে তার লিভার সিরোসিস তৈরি হয়, এবং অনেক সময় লিভারে ক্যান্সারও তৈরি হয়। তাহলে এই জন্য হেপাটাইটিস সি ভাইরাসটাকে তুলনা করা হয়েছে তোমার হচ্ছে তুষের আগুনের সাথে। হেপাটাইটিস বি ভাইরাসটাও খারাপ, তবে বি ভাইরাসটাও এই ঘটনা ঘটাইতে পারে, তবে বি ভাইরাসের থেকে বেশি এই ঘটনাটা ঘটায় হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। এই জন্য দেখো এখানে একটা কথা লেখা আছে, হেপাটাইটিস সি বি ভাইরাস থেকে বেশি মারাত্মক। আর একটা কথা তোমরা একটু জেনে রাখবা, যে হেপাটাইটিস ডি ভাইরাস, সে হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস। দেখবা ক্লাসে কিছু ছেলে থাকে যারা একা একা যখন থাকে তখন ওরা দুষ্টামি করে না, কিন্তু যেই সাথে কিছু সঙ্গী সাথী পেয়ে যায় সেই তারা দুষ্টামি শুরু করে। হেপাটাইটিস ডি ভাইরাসটাও তাই, সে একা একা রোগ তৈরি করতে পারে না, যেই সে সাথে হেপাটাইটিস বি কে পায় তখন সে রোগ তৈরি করতে পারে, নাইলে পারে না। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, যে নিউক্লিক অ্যাসিড, সবাই হচ্ছে এখানে আরএনএ ভাইরাস,
শুধুমাত্র একজন, সেটা হচ্ছে হেপাটাইটিস বি, সে হচ্ছে ডিএনএ ভাইরাস। আর আয়তন, সুপ্তিকাল এগুলি আসলে মনে রাখাটা মুশকিল। প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয় তাহলে আসলে এটা দিতে পারে, আদারওয়াইজ দেওয়ার কথা না। এরপরে চলে আসো আরেকটা বার্নিং ইস্যু, সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। গত বছর ডেঙ্গু জ্বরে অনেক মানুষ আসলে মারা গেল। তো ডেঙ্গু জ্বর এটা হচ্ছে একটা মশা দিয়ে আসলে এই রোগটা হয়, মানে মশা বাহিত রোগ। ডেঙ্গু জ্বরের যে ভাইরাস, সেই ভাইরাসটা মশার মাধ্যমে আসলে বাহিত হয়। তো ডেঙ্গুতে যেটা হয়, ডেঙ্গুর এখান থেকে জানবা যে ডেঙ্গুর বাহক হলো এডিস মশা, এডিস অ্যাজিপ্টি। আর মশা আসলে ভুল বলা হবে, এটা হচ্ছে আসলে মশকি বা ফিমেল যে মস্কিটো সে এটা বহন করে। তোমরা আসলে জানো যে পুরুষ মশা কিন্তু আসলে মানুষকে কামড়ায় না বা রক্ত পান করে না। হ্যাঁ, ফিমেল মশা যখন প্রেগনেন্ট হয় তখন তার বেশি বেশি পুষ্টির প্রয়োজন হয়, এবং সে বেশি বেশি পুষ্টি পাওয়ার জন্যই তখন সে রক্ত খাওয়া শুরু করে। না হলে সাধারণত যে পুরুষ মশা রয়েছে তারা কিন্তু পাতার রস, ফলের রস এগুলি খেয়ে আসলে তারা বেঁচে থাকে, তারা কিন্তু রক্ত খেতে চায় না। শুধুমাত্র ফিমেল মশা যখন প্রেগনেন্ট হয় তখন গিয়ে সে হচ্ছে মানুষের রক্ত বা অন্য কোনো প্রাণীর রক্ত খেয়ে থাকে। তো এখানে অনেক জ্বর হয়, 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে, এবং মশা কামড়ানোর 2 থেকে 7 দিন পরে জ্বর দেখা যায়। এই তথ্যগুলি আসলে পরীক্ষার জন্য মনে রাখাটা ইম্পর্টেন্ট। তো এইখানে একটা জিনিস মনে রাখবা যে ডেঙ্গু জ্বরে যেটা হয়, সারা শরীরে অনেক ব্যথা হতে পারে, এবং এত বেশি ব্যথা হয় যে এটাকে অনেক সময় বলা হয় যে ব্রেক বোন ফিভার বা হাড় ভাঙা জ্বর, যে মনে হচ্ছে যে হাড্ডি ভেঙে গেছে ভিতরে, এরকম একটা অবস্থা। তাহলে এই জন্য এটাকে বলা হয় ব্রেক বোন ফিভার। আচ্ছা, এখন ডেঙ্গু আসলে 3 ধরনের আসলে ডেঙ্গুর কিন্তু টাইপ আছে। একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের অনেকের ডেঙ্গু জ্বর হয়ে আসলে আমাদের ভালো হয়ে গেছি, আমরা জানি। ঠিক আছে, সাধারণ জ্বর হয়েছে, ভাইরাল জ্বর হয়েছে, আমরা বলছি যে হ্যাঁ জ্বর হয়েছে, কিছুদিন দেখি, তারপর দেখা গেছে যে হ্যাঁ আস্তে আস্তে ভালো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, যেটাতে আসলে কোনো সমস্যা হয় না। কিন্তু ডেঙ্গুতে যখন এই দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। হেমোরেজ কথাটার মানেই হচ্ছে রক্তক্ষরণ। আমরা জানি আমাদের রক্তের যে অনুচক্রিকা বা প্লাটিলেট রয়েছে, সেটা হচ্ছে রক্তকে রক্তনালীর ভেতরে জমা বাঁধতে দেয় না। সরি, আমাদের রক্তনালীর ভিতরে যে প্লাটিলেট রয়েছে, সেই প্লাটিলেট হচ্ছে আমাদের কোথাও কেটে গেলে সে হচ্ছে রক্তক্ষরণটাকে বন্ধ করে। তো হেমোরেজিক ডেঙ্গু জ্বরে যেটা হয় সেটা হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা সেটা আসলে কমে যায়, এবং কমে যাওয়ার কারণে যেটা হয় অনেক বেশি রক্তক্ষরণ হয়, এবং এই রক্তক্ষরণের কারণে পেশেন্ট অনেক সময় মারাও যায়। এটাকে বলা হয় হেমোরেজিক ডেঙ্গু জ্বর। আর দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটে, সেটাও আসলে খুব ডেঞ্জারাস। সেটা হচ্ছে রক্তনালীর ভিতর থেকে আমরা জানি যে রক্তের দুইটা উপাদান রয়েছে, একটা রক্তের তরল অংশ বা রক্তরস, আরেকটা হচ্ছে রক্তকণিকা। তো ধরো এটা রক্তনালীর ভিতর থেকে রক্তরস বাইরে যদি বের হয়ে যায় তাহলে ভিতরে রক্তের ঘনত্ব অনেক বেড়ে যায় না? এই জিনিসটাকে বলা হচ্ছে হিমো কনসেন্ট্রেশন। ভিতরে তো রক্তের ঘনত্ব তখন অনেক বেড়ে যায়, এই বেড়ে যাওয়াটাকে বলা হয় হিমো কনসেন্ট্রেশন, আর এদিকে রক্তরসগুলি বের হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা হওয়ার ফলে রক্তের যে চাপ বা ব্লাড প্রেশার অনেক কমে যায়, এবং এটাকে বলা হয় হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এটাও খুব মারাত্মক একটা ঘটনা। তাহলে এই 3 ধরনের জ্বরের ভিতর হেমোরেজিক এবং ডেঙ্গু শক সিনড্রোম এটা অত্যন্ত মারাত্মক, এবং এই কারণেই কিন্তু রোগীরা আসলে মারা যায়। সাধারণ ডেঙ্গু জ্বরে রোগী কিন্তু মারা যাওয়ার কথা না। আচ্ছা, ডেঙ্গুতে যেহেতু তোমার রক্তক্ষরণ আসলে হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য যে সকল ওষুধ তোমার রক্তক্ষরণ বাড়ায় দিতে পারে সেই সকল ওষুধ ডেঙ্গু জ্বরে ব্যবহার করা উচিত না। যেমন এরকম একটা ওষুধ হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন হচ্ছে রক্তনালীর ভিতরে রক্তকে তরল রাখে বা রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাহলে এই ওষুধটা ডেঙ্গু জ্বরে দেওয়া উচিত না। আচ্ছা, এছাড়া আর এই ডেঙ্গু জ্বর প্রতিরোধে হচ্ছে নতুন কিছু ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মশা নিধনের ব্যবস্থা করা হয়েছে। এগুলি এখনো আসলে পুরোপুরি সাকসেসফুল হয় নাই। আশা করি অদূর ভবিষ্যতে এগুলি সম্পূর্ণ সাকসেসফুল হবে, এবং আমরা এই জাতীয় রোগ থেকে মুক্তি পাবো। তো আমাদের ক্লাসের যেহেতু কিছুটা সময় রয়ে গেছে, এবং আমরা আজকে ক্লাসের মেইন যে বইয়ের অংশটুকু সেটা আগেই আমরা শেষ করে ফেলেছি। তো এখন আমরা তাহলে মিনিটের জন্য ক্লাস করছো, আমি আশা করি এবং আমি দোয়া করি তোমরা সবাই যাতে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চান্স পেয়ে যাও। তো
সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভার্সিটিতে তুমি যদি অন্য কোনো সাবজেক্টে মানে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে যদি অ্যাডমিটেড না হও, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে এই ভাইরাস বা এই মানুষের দেহে যে রোগগুলো হয়ে থাকে ভাইরাস দিয়ে হোক বা ব্যাকটেরিয়া দিয়ে হোক, তো সেগুলি সম্পর্কে দেখা যাবে যে একাডেমিক্যালি তোমাদের আর অত ডিপলি পড়াশোনা করতে হবে না। তুমি নিজের আগ্রহে যদি পড়াশোনা করে থাকো সেটা অবশ্য ভিন্ন কথা। তো যেহেতু আমি ডাক্তার এবং আমাদের আজকের ক্লাসের কিছুটা সময় রয়ে গেছে, তো আমি মনে করি আমাদের যে ভাইরাস দিয়ে যেসব রোগ হয়ে থাকে সেই রোগগুলো সম্পর্কে তোমাদেরকে কিছুটা জানিয়ে রাখি, যাতে তোমরা ভার্সিটিতে চান্স পেয়ে গেলেও সেই ক্ষেত্রেও তোমরা এই রোগগুলি সম্পর্কে কিছুটা তোমাদের ধারণা যাতে থাকে। তাহলে প্রথমে এখানে আসো, যে রোগের নাম এইডস, এটা সম্পর্কে তো আসলে তোমরা সবাই খুব ভালো করে জানো, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এই রোগটাতে যেটা হয় সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস দিয়ে আমাদের শরীরে এই জীবাণুটা ঢোকার পর, হ্যাঁ, এইচআইভি ভাইরাস এটা আমাদের শরীরে ঢোকার পর সেটা হচ্ছে আমাদের বডির রোগ প্রতিরোধকারী যে সেলগুলি রয়েছে সেই সেলগুলোর মধ্যে একটা সেল হচ্ছে CD4 সেল, সেই CD4 লিম্ফোসাইট সেলকে এই ভাইরাসটা ধ্বংস করে দেয়। তো এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে, এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে অন্যান্য যে রোগ জীবাণু যেগুলো দিয়ে আমাদের সাধারণত রোগ হওয়ার কথা না, সেই জাতীয় রোগ জীবাণুগুলোও আমাদের শরীরকে অ্যাটাক করে ফেলে, এবং আমরা খুব সহজেই তখন দেখা যায় যে বিভিন্ন ইনফেকশনের কারণে দেখা যায় যে মৃত্যু ঘটে। এরপরে আসো যে আরেকটা রোগের নাম এখানে দেওয়া আছে, চিকুনগুনিয়া। এই 2-1 বছর আগেই আসলে এই রোগটা সম্পর্কে আমরা খুব বেশি এই রোগটার নাম আমরা শুনেছি এবং আমরা খুব চিন্তিত ছিলাম এই রোগটা নিয়ে। তো এই রোগটা হচ্ছে আসলে মশা দিয়েই হয়। মশার মানে এই রোগের যে ভাইরাসটা রয়েছে চিকুনগুনিয়া ভাইরাস, সেই ভাইরাসটা আসলে মশার মাধ্যমে আমাদের শরীরে আসে, এবং এটা অনেকটা হচ্ছে আমাদের নর্মাল যে ভাইরাল ফিভার রয়েছে সেই ভাইরাল ফিভারের মতোই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই জ্বরটা আসার পর দেখা যায় যে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা থেকে যায়, এবং এত তীব্র ব্যথা থাকে এবং দীর্ঘ সময় ধরে ব্যথা থাকে যে মানুষ অনেক সময় দেখা যায় যে সাধারণ হাঁটাচলা করতে কিংবা সাধারণ গ্লাসে পানি ঢেলে পানি খাবে, এই যে ছোট একটা কাজ, এই ছোট একটা কাজও করতে তারা আসলে অনেক কষ্ট তাদের হয়। এবং এই জন্যই আসলে এই রোগটা আমাদের গত কয়েক বছর আগে আমাদের দেশে এই রোগটা খুব প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, এবং অনেকেই এই রোগে অনেক সাফার করেছে বা অনেক এই রোগে কষ্ট পেয়েছে। এরপরের যে রোগটা সেটা হচ্ছে, সেটা সম্পর্কে আসলে তোমাদের অনেকেই এটার নাম শুনেছো, জলাতঙ্ক বা র্যাবিস। র্যাবিস ভাইরাস দিয়ে হয়, এবং এই ভাইরাসটা আসলে কুকুরের লালাতে আসলে এই ভাইরাসটাকে এই ভাইরাসটাকে পাওয়া যায়। এবং আসলে আমাদের মেডিকেল সায়েন্সে আমরা একটা কথা বলি, মেডিকেল সায়েন্সে কিন্তু আসলে কোনো কিছুই 100% না। ধরো তোমার কোনো একটা রোগ হলো বা কারো একটা রোগ হলো বা ধরো কারো ক্যান্সারই হলো, আমরা সেই ক্ষেত্রে আমরা কখনোই 100% গ্যারান্টি দিয়ে বলি না যে হ্যাঁ আপনার এই রোগে তো আপনি মারা যাবেন, এটা তো একদম কনফার্ম। এটা কিন্তু কখনোই কাউকে বলে না, তাই না? যত খারাপ রোগী হোক না কেন। কিন্তু পৃথিবীতে একটা রোগ আছে, আমাদের যিনি মেডিসিন পড়াতেন সেই বলেছেন আর কি, যে মেডিকেল সায়েন্সে কোনো কিছু 100% না, কিন্তু এই যে র্যাবিস বা জলাতঙ্ক, এটা হলে যে আসলে মর্টালিটি রেট বা মৃত্যু হার সেটা হচ্ছে একদম 100%। অর্থাৎ এই রোগটা এতই ভয়ঙ্কর যদি রোগটা হয়ে যায়। তবে এই রোগটা হওয়ার আগে তুমি যদি এই রোগের টিকা নিয়ে ফেলো, সেই ক্ষেত্রে কিন্তু আবার এটাকে 100% এটাকে প্রিভেন্ট করা সম্ভব বা 100% এই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব। তাহলে ভয়ের কিছু নেই। জলাতঙ্ক এই রোগটা হচ্ছে কুকুর কামড়ালে, সাধারণত আমাদের দেশের ক্ষেত্রে আমরা কুকুরই বলে থাকি, কিন্তু কুকুর ছাড়াও শিয়াল, বাদুড়, কোনো কোনো ক্ষেত্রে এই জাতীয় যে অন্য প্রাণী রয়েছে তাদের কামড়েও জলাতঙ্ক হওয়ার বা বিড়ালের কামড়েও জলাতঙ্ক হওয়ার হিস্ট্রি পাওয়া যায়। তো জলাতঙ্ক হলে যেটা হয় সেটা হচ্ছে এই র্যাবিস ভাইরাসটা আমাদের যে নার্ভ রয়েছে সেই নার্ভের মাধ্যমে আস্তে আস্তে সে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের ব্রেইনে যায়। তারপরে ব্রেইনে যাওয়ার পর সে ব্রেইনে কিছু ইনফ্লামেশন বা প্রদাহ করে, এবং সেই ইনফ্লামেশন বা প্রদাহের ফলে কেউ যখন পানি খেতে যায় তখন তার হচ্ছে গলায় প্রচন্ড ব্যথা হয়, এবং এত বেশি ব্যথা হয় যে সে আর সেই ভয়ে সে আর পানি খেতে চায় না। পাশাপাশি তার ব্রেইনে ইনফেকশন হওয়ার কারণে তার পার্সোনালিটিটাও একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং সে দেখা যায় যে অনেক সময় নিজেও অন্যকে কামড় দিয়ে বসতে পারে।
তো এটা খুব ভয়ঙ্কর একটা রোগ এবং এই রোগে মৃত্যু হার 100%। কিন্তু তুমি যদি এটা টিকা নিয়ে ফেলো বা কুকুর কামড়ালে বা এই জাতীয় কুকুর বিড়াল বা শিয়াল এই জাতীয় জিনিসের এই জাতীয় প্রাণীর কামড় যদি তুমি খাও, সেই ক্ষেত্রে তুমি যদি টিকা নিয়ে ফেলো, সেই ক্ষেত্রে কিন্তু আবার এটাকে 100% প্রিভেন্ট করা সম্ভব। কাজেই কখনো যদি কোনো কুকুরের কামড় কেউ খেয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে পরামর্শ দিতে হবে টিকা নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে যে রোগগুলো রয়েছে সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, এই জিনিসগুলো সোয়াইন ফ্লু, এগুলি সম্পর্কে তোমরা আসলে শুনেছো অলরেডি, ডেঙ্গু নিয়ে আমরা কথা বলেও ফেলেছি। তো এই রোগগুলো হচ্ছে আসলে ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এগুলি হচ্ছে আসলে আমাদের বিশেষ ধরনের ইনফ্লুয়েঞ্জা ঘটিত রোগ। তো ইনফ্লুয়েঞ্জা ঘটিত রোগ মানে বুঝতেই পারতেছো যে এখানে সর্দি, কাশি, হ্যাঁ, এইগুলি হয়ে থাকে। তবে কখনো কখনো এটা আবার লাংসকে ইনভলভ করে ফেলে অনেক বেশি। যখন বার্ড ফ্লু বা সোয়াইন ফ্লু লাংসকে অনেক বেশি ইনভলভ করে ফেলে, তখন আমাদের শ্বাসকষ্ট হতে পারে, যেটাকে আসলে আমরা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সাডেন অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম আমরা এটা বলে থাকি। যদিও তোমাদের এখানে সার্স এর ভাইরাসটার নাম দেওয়া আছে নিপা ভাইরাস, কিন্তু নিপা ভাইরাস দিয়ে কিন্তু প্রকৃতপক্ষে আসলে আমাদের ব্রেইনের ইনফ্লামেশন হয়, এবং এটা হচ্ছে বাদুর যখন কোনো গ্রামে দেখবে যে খেজুর গাছের যে রস হয়, সেই রসটা কালেক্ট করার জন্য সেখানে একটা পাতিল বেঁধে দেওয়া থাকে। তো অনেক সময় বাদুর সেই রসে মুখ দেয় এবং বাদুরের লালা থেকে এই নিপা ভাইরাসটা ওই রসের সাথে মিশে যায়, এবং সেখান থেকে আবার মানুষ সেটা খেলে সেই ভাইরাসটা আমাদের ব্রেইনে চলে গিয়ে ব্রেইনে ইনফ্লামেশন করতে পারে, এবং এটাও একটা বেশ প্রাণঘাতী একটা রোগ। তো এছাড়া হার্পিস, যেটা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, হার্পিস রোগটা হচ্ছে তোমার এটা একটা স্কিনের কন্ডিশন বা স্কিনের একটা রোগ। দেখা যায় যে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে দেখবা যে মুখের চারপাশে, ঠোঁটের চারপাশে লাল লাল কিছু গোটার মতো হয়েছে এবং কিছু ঘায়ের মতো হয়েছে বলে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আসলে হার্পিস। সেটা মুখের চারপাশে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, কিংবা বড়দের ক্ষেত্রে এটা মুখের পাশাপাশি তাদের যে সেক্সুয়াল অর্গানেও এরকম ঘা হতে পারে, সেটাকে জেনিটাল হার্পিস বলা হয়। এরপরে যেটা দেখতে পাচ্ছি ক্যাপোসি সার্কোমা। ক্যাপোসি সার্কোমা হচ্ছে আসলে একটা রক্ত নালীর এক ধরনের ক্যান্সার, সেটাও হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হয়। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের অনেকগুলো টাইপ রয়েছে। তো কিছু টাইপ দিয়ে হচ্ছে তোমার এই ওরাল হার্পিস হয়, এবং কিছু টাইপ দিয়ে জেনিটাল হার্পিস হয়, এবং আরো কিছু টাইপ আছে যেটা দিয়ে হচ্ছে ক্যাপোসি সার্কোমা হয়। তো টাইপগুলি তোমাদের লেভেলে জানা আসলে খুব বেশি প্রয়োজন নয়। এরপরে আসো নবজাতকের মাইক্রোসেফালি, জিকা ভাইরাস দিয়ে হয়। বাচ্চাদের মাথা, দেখা যায় যে অনেক বাচ্চাদের মাথা তো আসলে এমনিতেই ছোট, হ্যাঁ, এখানে দেখো নামটাই বলে দিচ্ছে মাইক্রোসেফালি। মাইক্রো মানে ছোট আর সেফালি মানে হচ্ছে মাথা। তো বাচ্চাদের মাথা তো এমনিই ছোট, তো তার থেকেও যে খুব ছোট সাইজের মাথা যদি হয়ে থাকে, এবং মাথার সাইজ খুব ছোট মানে বোঝাই যাচ্ছে যে তার ব্রেইনের ডেভেলপমেন্ট ঠিক মতো হয়নি এবং তার ব্রেইনেও কিছু সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে মাইক্রোসেফালি। এটা হচ্ছে মা যদি প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট অবস্থায় যদি তার জিকা ভাইরাস দিয়ে সংক্রমণ হয়, সেই ক্ষেত্রে এই রোগটা হতে পারে। এরপরের রোগটা খুব ইন্টারেস্টিং, স্মল পক্স বা যেটাকে আমরা বলি গুটি বসন্ত। মনে রাখবা, এই পৃথিবী থেকে আমরা এখন পর্যন্ত কোনো রোগকেই মানে একেবারে চিরতরে নির্মূল করতে পারি নাই, একটা রোগ ছাড়া। মানে এখন পর্যন্ত যে ডাটা, সেই ডাটাতে আমরা পুরা ওয়ার্ল্ড থেকে যত রোগ আছে সেই রোগের মধ্যে মাত্র একটা রোগকে পৃথিবী থেকে চিরতরে আসলে বিদায় করে দেওয়া সম্ভব হয়েছে ভ্যাকসিনের মাধ্যমে। সেই রোগটাই হচ্ছে আসলে স্মল পক্স। তো 1977 সালের পর থেকে এই পৃথিবীতে আর কোনো স্মল পক্সের পেশেন্ট পাওয়া যায় নাই, এবং এটাকে পৃথিবী থেকে চিরতরে এরাডিকেটেড করা হয়েছে, এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে। এরকম আমরা আরো দু একটা রোগ পৃথিবী থেকে চিরতরে নির্মূল করে দেওয়ার কাছাকাছি আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা ওই রোগগুলিকেও পৃথিবী থেকে চিরতরে নির্মূল ঘোষণা করতে পারবো। সেরকম একটা রোগ হচ্ছে পোলিও। আর অলরেডি আমরা স্মল পক্সকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিতে পেরেছি। এরপরে হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স এটা আমাদের অনেকেরই হয়ে গেছে আসলে, এবং চিকেন পক্স সম্পর্কে খুব মজার একটা বিষয় হচ্ছে যে চিকেন পক্স একবার যদি কারো হয়, তার আসলে দ্বিতীয়বার এটা হয় না। হ্যাঁ, চিকেন পক্স একবার আমাদের শরীরে আক্রমণ করলে চিকেন পক্স এর এগেইনস্টে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই অ্যান্টিবডিটা লাইফ লং আসলে থাকে, সারা জীবন ধরে থাকে, এবং এই কারণে একবার যদি কারো চিকেন পক্স হয়ে থাকে, তাহলে তার আর দ্বিতীয়বার
চিকেন পক্স সাধারণত হয় না। এরপরে আরেকটা রোগের নাম দেখতে পাচ্ছি ইবোলা ভাইরাস দিয়ে হয়, কোষের লাইসিস। তো এটা আফ্রিকায় দেখা গিয়েছিল কয়েক বছর আগে। তো এটা স্কিনে কিছুটা স্কিনের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে ফাটিয়ে ফেলে বা বিদীর্ণ করে ফেলে, এবং এর ফলে আস্তে আস্তে দেখা যায় যে তার বডি থেকে পানি এবং বডি থেকে আরো ইম্পর্টেন্ট কিছু কি বলবো উপাদান এই স্কিনের সেলগুলি ফেটে যাওয়ার কারণে সেখান থেকে বের হয়ে যায়, এবং এর ফলে দেখা যায় যে তার মৃত্যু ঘটে। এটাও বেশ প্রাণঘাতী একটা রোগ, তবে টিকা উদ্ভাবন করার কারণে এই রোগটি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়তে পারেনি। এরপরে যে রোগটা আছে ইয়েলো ফিভার বা পিট জ্বর। আসলে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি অধিকাংশ সময় ক্লাস নিতে গিয়ে খেয়াল করেছি যে আমাদের স্টুডেন্টরা বায়োলজি বা এই জাতীয় বায়োলজি সাবজেক্টটাকে আসলে খুব বেশি পছন্দ করে না, এবং এই পছন্দ না করার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের বইগুলোর ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হয় যে খুব কঠিন। যেমন এখানে দেখো লেখা আছে ইয়েলো ফিভার ভাইরাস, হ্যাঁ। তো ইয়েলোর বাংলা আমরা সবাই জানি হলুদ, তার একটা প্রতিশব্দ হচ্ছে পিত। হ্যাঁ, পিত মানে হচ্ছে আসলে হলুদ। তো সত্যি কথা বলতে পিত জ্বর নাম শুনে আমরা যত কঠিন একটা জিনিস ভাবছিলাম, পিত জ্বর মানে এটা যে বাংলা যে আসলে হলুদ জ্বর, হ্যাঁ, এই জিনিসটা আসলে আমরা যদি আসলে আমাদের বই যদি সহজ ভাষায় লেখা থাকতো তাহলে মনে হয় আমাদের এই জিনিসটার প্রতি আরো বেশি আগ্রহ তৈরি হতো। ঠিক তেমনি আরেকটা রোগ আছে, যেমন যেটাকে আমরা বলতেছি জন্ডিস। জন্ডিসের যে বাংলা রয়েছে, জন্ডিস কিন্তু আমরা সবাই জন্ডিসই বলি, কিন্তু জন্ডিসের কিন্তু একটা বাংলা রয়েছে। জন্ডিসের বাংলা হচ্ছে পান্ডু রোগ। হ্যাঁ, তো এই শব্দটাও আসলে আমাদের কাছে বেশ মানে নতুন মনে হয়, এবং আমাদের বইগুলোর ল্যাঙ্গুয়েজ যদি আরো সহজ ভাষায় লেখা থাকতো তাহলে আমাদের আসলে বায়োলজির প্রতি আরো বেশি আগ্রহ তৈরি হতো। এবং আমি ক্লাস নিতে গিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে মানুষের বায়োলজি বা আমাদের স্টুডেন্টদের বায়োলজির প্রতি একটা ভীতি কাজ করে। এই ভীতি কাজ করার পিছনে আসলে এই বইয়ের ল্যাঙ্গুয়েজটা কঠিন হওয়াটাও আসলে একটু তাই। তো এরপরে আমরা হাম, এই রোগটা সম্পর্কে আমরা সবাই জানি যে হাম এটা বাচ্চাদেরই বেশি হয়, শরীরে র্যাশ তৈরি হয়। তো হামের টিকা নিলে আসলে দেখা যায় যে সেটা এখন আর খুব বেশি হয় না, যদি কেউ টিকা নিয়ে থাকে তাহলে হাম খুব বেশি হয় না। রুবিওলা ভাইরাস দিয়ে এটা হয়ে থাকে। অ্যানোজেনিটাল ক্যান্সার সেটা প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়ে থাকে। এটা হচ্ছে জেনিটাল রিজন বা আমাদের যে অ্যানাল রিজন রয়েছে, এই জেনিটাল বা অ্যানাল রিজনের যে ক্যান্সার সেটাই হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়ে থাকে। এছাড়া আরেকটা রোগ যেটা পোলিও, যেটাকে আমরা এই পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়ার প্রায় দ্বার প্রান্তে রয়েছি। পোলিও ভাইরাসের মাধ্যমে এই পোলিও মাইলাইটিস রোগটা হয়ে থাকে। এই রোগটা হলে যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের প্যারালাইসিস হয়। এক ধরনের প্যারালাইসিস হয়, এবং প্যারালাইসিস হওয়ার ফলে আমাদের যে মাসেলগুলি রয়েছে সেই মাসেলগুলি দেখা যায় একেবারেই দুর্বল হয়ে পড়ে এবং একেবারেই কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তো এটা কিন্তু বেশ কঠিন বা বেশ জটিল টাইপের একটা রোগ। এই কারণে জটিল আমি বলবো, দেখ পোলিও মাইলাইটিস এই রোগটা আসলে ছড়ায় হচ্ছে খাবারের মাধ্যমে। তাহলে খাবারের মাধ্যমে যদি একটা জীবাণু শরীরে ঢুকে এবং ঢোকার পর সেটা যদি প্যারালাইসিস করে ফেলে, তো সেটা তো খুব মারাত্মক একটা ব্যাপার। কারণ চাইলেই আসলে আমরা খাবারকে যতই আমরা হাইজিন মেনটেন করি না কেন বা যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি না কেন, দেখা যায় যে রাস্তার পাশে যখন আমরা যাচ্ছি দেখছি যে ফুচকা বানাচ্ছে বা চটপটি বানাচ্ছে, তখন আমরা অনেকেই কিন্তু আসলে নিজেকে আর সামলে রাখতে পারি না। তো সামলে রাখা আসলে উচিত। তো তারপরে ওইসব খেয়ে ফেললে দেখা যায় এগুলির মাধ্যমে যদি পোলিও ভাইরাস শরীরে ঢুকে পড়ে তাহলে সেই ক্ষেত্রে পোলিও মাইলাইটিস হয়ে কিন্তু একটা প্যারালাইসিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে আমরা এটার বিরুদ্ধে টিকা আমরা পেয়েছি ছোটবেলায়, এবং এই টিকা পাওয়ার কারণে আমাদের শরীরে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি আছে, এবং এই কারণে এখন কিন্তু আমরা পোলিও মাইলাইটিস এই রোগটার কথা খুব বেশি শুনতে পাই না, এবং আমরা পৃথিবী থেকে এই রোগটাকে বিলুপ্ত করে দেওয়ার প্রায় দ্বার প্রান্তে রয়েছি। তাহলে আমাদের যেহেতু ক্লাসে কিছুটা সময় ছিল এবং এই সময়ে আমরা আসলে ভাইরাস ঘটিত যে রোগগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেই রোগগুলো সম্পর্কে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন জানলাম। এর পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে এখন আমাদের করোনা ভাইরাসের একটা খুব মহামারী চলছে, এবং এই করোনা ভাইরাসের কারণে আমাদের প্রত্যেকের জীবন অনেকটাই আসলে এটার জন্য, যারা আক্রান্ত হয়নি তাদেরও, যারা আক্রান্ত হয়েছে তাদের সাফারিংস এর তো কোনো আসলে শেষ নাই, বা যারা এই করোনা ভাইরাসের মহামারীতে তাদের নিকটাত্মীয় বা স্বজনদেরকে হারিয়েছে
তাদের দুঃখের তো আসলে কোনো শেষ নাই। ইভেন যারা এখনো সুস্থ আছে, যাদের এখনো এই করোনা ভাইরাসে আক্রান্ত যারা এখনো হয়নি, তারাও তাদের অর্থনৈতিক এবং তাদের সামাজিক জীবনে যে হ্যাম্পার বা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই ক্ষতিটা কিন্তু আসলে ব্যাপক, এবং এই ক্ষতিটা কাটিয়ে উঠতে কিন্তু আমাদের অনেকদিন সময় লাগবে। তো করোনা ভাইরাস এটা আসলে একটা আরএনএ ভাইরাস। যে আরএনএ ভাইরাসটা, এটা কিন্তু সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই ছিল, কিন্তু এখানে অন্য ভাইরাসগুলি থেকে তার একটা পার্থক্য হচ্ছে এই যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে এটা অনেক সময় দেখা যায় যে লাংসকে এত বেশি ইনভলভ করে ফেলে যে আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। এটা গেল 1 নাম্বার ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হলে এই করোনা ভাইরাস শরীরে এমন কিছু মেকানিজম চালু করে দেয় যার ফলে আমাদের তোমরা সবাই জানো, তোমাদের একটা চ্যাপ্টারও রয়েছে প্রতিরক্ষার উপর, তো সেখানে তোমরা একটা জিনিসের নাম শুনেছো, সাইটোকাইন। তো দেখা যায় যে সে একটা কাজ করে, সেটা হচ্ছে শরীরে এত বেশি পরিমাণে সাইটোকাইন রিলিজ করে যে একটা ঘটনা ঘটে, এটাকে বলা হয় সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইন স্টর্মের ফলেও দেখা যায় যে লাংস আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি এই করোনা ভাইরাস শরীরে আরো কিছু মেকানিজম চালু করে দেয় যার ফলে শরীরের রক্ত ভেতরে বিভিন্ন জায়গায় শরীরের ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে। তো এই রক্ত জমাট বেঁধে গেলে সেই রক্ত জমাট বাঁধার কারণেও কিছু জটিলতা হয়। তো সবকিছু মিলিয়ে করোনা ভাইরাস দেখা যায় যে প্রথমে শুধু লাংসকে এফেক্ট করলেও আলটিমেটলি তার যে ভয়াল থাবা, সেটা শুধু আর লাংসের ভেতর আবদ্ধ থাকে না, লাংস থেকে সেটা হচ্ছে শরীরের অন্যান্য যে কোনো অঙ্গকেই অ্যাটাক করতে পারে এবং যে কোনো অঙ্গেরই ক্ষতি সাধন করতে পারে। তো এই জন্য করোনা ভাইরাসটা হচ্ছে এত আসলে মারাত্মক। তো বন্ধুরা, আমাদের ক্লাসের আসলে ভাইরাস নিয়ে আমাদের একটা লম্বা ক্লাস হলো। এই ক্লাসে আমরা বিভিন্ন আসলে টপিক তোমাদেরকে শেয়ার করলাম। শেষের দিকের এই অংশটাতে এসে আমরা ভাইরাসের বিভিন্ন রোগ শোকের সম্পর্কেও ডিটেলস আলোচনা করলাম। আশা করি তোমাদের সবার এটা ভালো লেগেছে। সামনে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা সময়, অ্যাডমিশন টেস্ট, সবাই খুব ভালো করে পড়ো। আর এই করোনা ভাইরাসের এই সময়ে আশা করি সবাই সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে এবং তোমাদের আপনজনকেও নিরাপদে রাখবে। ভালো থাকো সবাই, খোদা হাফেজ।